চশমা এবং কন্টাক্ট লেন্সের তুলনামূলক পার্থক্য কি এবং কোনটা ভালো? অবশ্যই চশমাই ভালো, কারণ কন্টাক্ট লেন্সের কিছু সাইড ইফেক্টস আছে। চোখ দেখেই অনেক সময় পেশেন্টকে বলে দেয় যে আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, আপনার প্রেশার সমস্যা আছে কিনা। রেটিনা দেখে আমরা, বাচ্চার মা বলে যে সে তো বিশেষ করে সন্ধ্যা হলেই সে তার পাশে কে আছে এগুলো কিন্তু সে দেখে না। এই হিস্ট্রি নিয়ে তখন আমরা দেখি যে তার এই যে রাতকানা রোগ, যেটাকে আমরা বলি ভিটামিন এ ডিফিসিয়েন্সি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মেডিভয়েস দেখছেন আপনি, আর মেডিভয়েস স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরাফাত হুসাইন। মেডিভয়েস স্বাস্থ্যকথনে আমরা আজকে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ চোখ, এই চোখের বিভিন্ন সমস্যা এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এম.জি. ফারুক হুসাইন, সহকারী অধ্যাপক, কমিউনিটি অফথলমোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে মেডিভয়েস স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, মেডিভয়েস কর্তৃপক্ষকে ধন্যবাদ। জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা চোখের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করতে চেয়েছি। আমাদের চোখের একটা খুব কমন সমস্যা হলো বয়সকালে চোখে ছানি পড়া বা চোখে দেখতে না পাওয়া। তো স্যার, ছানি পড়া সম্পর্কে যদি বিস্তারিত আমাদেরকে বলেন। জি, খুবই সুন্দর একটা কোশ্চেন। ছানি পড়া আসলে যদিও বয়সজনিত কারণে, কিন্তু এটা বয়সজনিত, ছোট জন্ম থেকেও আমাদের ছানি নিয়ে আসতে পারে। তো এই জন্য আসলে ছানির এটা বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেটা আপনি বলেছেন বয়সজনিত কারণে। এটাকে সাধারণত আমরা বলি যে এজ রিলেটেড ক্যাটারাক্ট, যেটা বয়সজনিত কারণের সাথে যে ছানিটা হয়। কিন্তু জন্মগতভাবে যদি বাচ্চা এই ক্যাটারাক্ট নিয়ে আসতে পারে, যেগুলো আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি। আবার বিভিন্ন কারণে, কোনো ডিজিজের কারণে হতে পারে, যেটা আমরা সেকেন্ডারি ক্যাটারাক্ট বলি। শরীরের বিভিন্ন রোগ, যেমন ইউভিআইটিসের কারণে বা বিভিন্ন ডায়াবেটিসের কারণে আর্লি স্টেজে হতে পারে। বিভিন্ন কারণেও ছানি হতে পারে, এই যেটা ক্যাটারাক্ট আমরা বলি। তো এটার আগেকার যুগে এই ছানি পড়লে দেখা যাচ্ছে যে ক্যাম্পে অপারেশন হতো, তখন কিন্তু লেন্স ছিল না, এজন্য মোটা চশমা দেখা যেত। তারা যখন একটা পুঁটি মাছকে দেখলে ইলিশ মাছের মতো মনে হতো, মানে অনেক বড় জিনিসটাকে দেখতো। কিন্তু পরবর্তীতে লেন্স আবিষ্কার হওয়ার কারণে এই ছানি অপারেশনটা অনেক সহজ হয়ে গেছে, এবং এই ছানি অপারেশন করে আমরা এই যে লেন্স দেওয়ার ফলে নিয়ার নর্মাল, ন্যাচারাল বলা হয় যে ন্যাচারাল, আমরা যেমন দৃষ্টি দেখি এরকম দৃষ্টি আমাদের চলে আসে। এবং এটা বলা যায় যে খুবই কম পয়সাও থেকে আবার অনেক টাকাও করা যায়, এবং সব ফ্যাসিলিটিসই আমাদের দেশে আছে। বিশেষ করে সরকারি হাসপাতালে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে একবারে গরিব যারা পেশেন্ট, তাদের দেখা যায় যে 1000 টাকার মধ্যে এই অপারেশন সেরে ফেলতে পারে। আবার যারা অনেক বেশি টাকা, ভালো আরও অনেক লেন্স আছে, সেটাও আমরা 1 লাখ টাকা 1.5 লাখ টাকাও অপারেশন আছে। কিন্তু এমন না যে আমি বেশি টাকা দামের লেন্স লাগাইলে যে আমি বেশি ভালো দেখবো আর কম টাকা, সেটাও কিন্তু বিষয়টা না। কিছু সামান্য পার্থক্য আছে, কিন্তু এই কম টাকার লেন্স দিয়েও কিন্তু দৃষ্টি ভালো আসবে। জি স্যার। স্যার, আপনি অনেকটুকুই বলে ফেলেছেন। তো অনেক সময় আমাদের বুঝতে পারি না যে আসলে চোখে ছানি পড়েছে কিনা, আমাদের চোখে দেখতে অসুবিধা হয়। তো স্যার, চোখে ছানি পড়ার উপসর্গগুলো কি কি বা কি কি লক্ষণ আছে, এই সম্পর্কে একটু বিস্তারিত যদি বলেন। জি, যদি জন্মর পরে যে বাচ্চা, যেমন দেখা যায় যে বাবা মা কমপ্লেন করে আমাদেরকে যে রাতের বেলা বিড়ালের চোখের মতো তার চকচক করতেছে, বা চোখ দেখতেছে কোনো কারণে, মা দেখলো যে চোখের মধ্যে সাদা ভিতরে, তখন আমরা পরীক্ষা করে দেখি যে হোয়াইট পিপলের লাইট রিফ্লেক্স বলি, যেটা আমরা পরীক্ষা করে, শুধু এটা ক্যাটারাক্ট না, আরও অনেক রোগেরও কারণ হতে পারে, যেমন রেটিনোব্লাস্টোমা হতে পারে, আরও অনেক ডিজিজ আছে। তবে এর মধ্যে একটা হচ্ছে যে কনজেনিটাল ক্যাটারাক্ট, এটা বাচ্চার জন্মের পর থেকে হতে পারে, আবার জন্মের পরে হতে পারে, আমরা বলি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট, এটাও হতে পারে। আর দেখা যায় যে বাচ্চা ভালো মতো দেখতেছে না, কোনো একটা জিনিসকে বয়স হওয়ার পরও সে দেখতেছে না, ধরতেছে না, তখন আমাদের কাছে আসে, আমরা পরীক্ষা করে দিই যে ক্যাটারাক্ট হয়েছে। আর এমনি যেটা বয়সজনিত কারণে দেখা যায় যে 40-এর পরের থেকেই সাধারণত অনেকেরই দৃষ্টি কমতে থাকে, সেটা চশমা দিয়েও সে ইউজ করে, কিন্তু দেখা যাচ্ছে চশমা দিয়েও সে ফ্রুটফুল ভিশন আসতেছে না, দেখতেছে না, বা দূরের জিনিসটা সে ভালো দেখতেছে না, ঝাপসা দেখে, ফগিনেস, যেমন ঝাপসা ঝাপসা দেখে, বলে যে আমি ব্লাড দেখতেছি। তখন আমাদের কাছে আসলে আমরা তখন পরীক্ষা করে দেখি যে তার ছানি পড়েছে বা ক্যাটারাক্ট হয়েছে। আবার অন্য এমনি রিফ্র্যাক্টিভ এররও হতে পারে, তার
কম দেখার জন্য, সেক্ষেত্রে চশমা দিয়েই সেটা ঠিক হয়ে যায় যদি রিফ্র্যাক্টিভ এরর হয়। কিন্তু যদি ক্যাটারাক্টের জন্য বা সানির জন্য হয় তাহলে কিন্তু এই চশমা দিয়ে সেটা আর ইমপ্রুভ হবে না, তখন সেটার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি করা, ক্যাটারাক্ট সার্জারি। অর্থাৎ স্যার চোখে ছানি পড়লে অপারেশনটাই হচ্ছে একমাত্র চিকিৎসা। অনেকে আগে যেমন এটা নিয়ে কথা ছিল যে ছানিটা আরো পাকুক, অনেক বেশি হবে তারপরে করব, কিন্তু এখন আর সেটা না। আর্লি স্টেজেই আমরা যখনই ধরা পড়ে বলি যে তাড়াতাড়ি করার জন্য। এবং আমি তো প্রথমে বলেছি যে দৃষ্টি নিয়ার নর্মাল, একবারে নর্মালি 6 ভিশনেই চলে আসে। তো সুতরাং দেরি না করে প্রথমেই করে ফেলানো ভালো, কারণ যত দেরি হবে আর আস্তে আস্তে কিন্তু এখান থেকে আরও দেখা যায় যে লেন্স ইনডিউসড গ্লোকোমা, চোখের প্রেশার বেড়ে যেতে পারে, আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য প্রথমে ধরা পড়ার সাথে সাথেই করা দরকার, এবং যেহেতু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের দেশে, সেজন্য আমার মনে হয় তাড়াতাড়ি করে ফেলাই ভালো। জি স্যার। স্যার ছানি পাকার একটা কথা বলছিলেন আপনি, যে স্যার যদি এরকম ভাবে চিকিৎসা না করে রেখে দেয় সেক্ষেত্রে কি সেখান থেকে অন্ধত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে? ডেভেলপ, যে বললাম আমি, লেন্স ইনডিউস গ্লোকোমা, প্রেশার বেড়ে চোখের দৃষ্টি চলে যায়। তারপরে এই লেন্সটা দেখা যায় যে যেমন আম পাকলে একটা আম এমন থাকে, একটু বাতাস লাগলে আমটা ঝরে পড়ে যায়, ঠিক লেন্সটাও এরকম পেকে যাওয়ার কারণে দেখা যায় যে চোখের ভিতরে রেটিনাতে যে পড়ে যায় ভিতরে, তখন এখান থেকে আরও প্রেশার বেড়ে যায়, রোগীর এত ব্যথা শুরু হয় যে আর থাকতে পারে না, বলে যে আমাকে ইট দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেন, মানে এত ব্যথা হবে। এবং অপারেশন করার পর দৃষ্টিটা ভালো আসে না, সেই জন্য ছানি পাকার আগেই আমাদের এই অপারেশন করে ফেলানোই দরকার। জি স্যার। স্যার অপারেশন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তো নিয়মিত অপারেশন হচ্ছে আপনি বললেন। তো স্যার আসলে সবার পক্ষে তো আসলে ঢাকায় এসে চিকিৎসা করানো সম্ভব হয়ে ওঠে না, তো তাদের জন্য আসলে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা এই ধরনের অঞ্চলগুলোতে চিকিৎসার কি সুযোগ রয়েছে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, যে এটার জন্য ঢাকায় আসা নট নেসেসারি, দরকার নেই। এখন জেলা পর্যায়ে এই ব্যবস্থা আছে ছানি অপারেশন করার, এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরেই, বিশেষ করে এনজিও থেকে শুরু করে আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে বলা যায় এখন থানা লেভেল পর্যন্ত ক্যাটারাক্ট সার্জারি করার মতো অবস্থা আছে। সুতরাং এখন আর এটার জন্য যে ঢাকায় আসতে হবে সেটা নট নেসেসারি। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার। স্যার আপনি বলছিলেন যে সানির অপারেশনের পরে ভেতরে একটা লেন্স দিয়ে দেওয়া হয়, তো স্যার এই লেন্স তো অল্প দাম থেকে অনেক বেশি দামেও লেন্স আছে, তো স্যার এই যে অল্প দামি লেন্স, বেশি দামি লেন্স, এগুলোর মধ্যে মূল পার্থক্যটা আসলে কিসে হয়? এটার মূল পার্থক্য হচ্ছে কন্ট্রাস্ট সেন্সিটিভিটি, মানে একটা কালারের বিভিন্ন অ্যাকুরেট যেরকম আছে সেরকমই বোঝা যাবে। নিয়ার নর্মাল, যেটা আমি বলছি নিয়ার ন্যাচারাল বলা হয় সাধারণত, সেটা কিন্তু তাছাড়া গ্রস ভীষণ দেখার জন্য তেমন কোনো ডিফারেন্স নাই বললেই চলে, কম থেকে বেশি দামের। আচ্ছা, ওকে স্যার, অনেক ধন্যবাদ। স্যার আপনি যদিও বারবার বলেছেন যে সার্জারি করার পরে হয়তো আগের মতো দেখতে পারে, তো স্যার এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাচ্ছি, যে হয়তো একটু কম দেখছিল ছানি অপারেশনের আগে, একদম আগের দৃষ্টিশক্তি 100% ফেরত আসে কিনা? না, সবসময় যে আসবে তা না, এটা আবার ডিপেন্ড করে। এক সময় আমাদের বায়োমেট্রিক লেন্সের পাওয়ার আগে আমরা মেপে নিই, যে তার চোখের যে লেন্সটা দিব সেটা কত পাওয়ারের লেন্স দিব। অনেক সময় এটাতে কিন্তু বেশ কম হতে পারে। ঠিকমতো যদি এই মাপটা নেওয়া না হয় তাহলে কিন্তু পাওয়ারের কম বেশি, তারপরেও যে কোনো কারণে হোক তার পাওয়ার দৃষ্টি পরিপূর্ণভাবে নাও আসতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা পরে স্পেকটিক্যাল কারেকশন বা গ্লাস দিয়ে দিই। আর বিশেষ করে আরেকটা কথা, যে এই লেন্সটা আমরা যেটা লাগাই এটা দুই ধরনের আছে, মাল্টিফোকাল আর একটা হচ্ছে নর্মাল ইউনিফোকাল বলা যায়, যে মনোফোকাল যেটাকে আমরা বলি। ম্যাক্সিমাম যেগুলো আমরা লাগাচ্ছি এটা হলো মনোফোকাল, এবং এটাতে শুধু দূরের দৃষ্টিটা আসবে, কাছে দেখার জন্য কিন্তু তাকে চশমা পড়তে হবে। কিন্তু যারা ওই যে বেশি টাকা ব্যবধান, যেটা বললেন যে কম টাকা থেকে বেশি টাকার যে আছে, মাল্টিফোকাল লেন্সের দাম অনেক, সেক্ষেত্রে সেই ফ্যাসিলিটিসটা আছে যে তাকে আর চশমা পড়তে হবে না, দূরেও দেখবে কাছেও দেখবে। সেক্ষেত্রে এটা একটা কস্টের, যেটা আপনি বলছেন যে ডিফারেন্সটা কি, এটাও একটা ডিফারেন্স, যে বেশি দামের লেন্স ওইটার কারণে সেটাতে আমি দূরেও দেখবো। অনেকে বলে যে না, আমি চশমা আর অপারেশনে যখন করব আমি আর চশমা ইউজ করব না, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই মাল্টিফোকাল লেন্স, যদি সে অ্যাফোর্ড করতে পারে তাকে মাল্টিফোকাল লেন্স আমরা। জি স্যার, অনেক ধন্যবাদ। আমরা মনে হয় ছানি পড়া সম্পর্কে জানতে পারলাম। স্যার আমরা এবার চোখের পাওয়ার সম্পর্কে একটু কথা বলতে চাই। স্যার আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের দাদি নানি বা বয়স্ক যারা আছে ওরা অনেক বয়সেও খুব ভালো দেখতে পেতেন, কিন্তু আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম এরা আমরা খুব অল্প বয়সে আমাদেরকে চশমা ব্যবহার করতে হচ্ছে, চোখের পাওয়ারের খুব অসুবিধা হচ্ছে। তো স্যার এই চোখের পাওয়ারের পরিবর্তন হয় কি কি কারণে, যদি ব্যাখ্যা করে বলেন। আচ্ছা, চোখের পাওয়ার
এক্সাক্ট ইটিওলজি তো আসলে কেউ বলতে পারবে না, এটা অনেকটা জিনেটিক্যাল। বিশেষ করে যেমন মায়োপিক যাদের মাইনাস পাওয়ারের, দেখা যাবে যে তার ফ্যামিলিতে কেউ না কেউ এরকম মাইনাস পাওয়ারের আছে। এটা একটা জিনেটিক একটা কজ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অবশ্যই আছে, যেটা আমরা বলি যে শাকসবজি, ছোট মাছ, দুধ, ডিম, কলা খেতে বলি। গার্ডিয়ানরা যখন আসে তাদেরকে বলি দূরে বাইরের দিকে গাছপালার দিকে, সবুজ গাছপালা এগুলো দিকে। আর যেই প্রশ্নটা বলেছেন যে দাদা দাদি নানা নানি, তাদের তো অনেক বয়সও চশমা লাগেনি। হ্যাঁ, তারা বিশেষ করে বলা যায় যে ছোটবেলা থেকে এইসব শাকসবজি এগুলো খেয়ে আসছে, মাঠে খেলাধুলা করেছে। আর এখনকার বাচ্চার যেটা মেইন প্রবলেম হচ্ছে, ম্যাক্সিমাম বাচ্চা আমাদের কাছে আসে মায়োপিক নিয়ে, তার মেইন কারণ হচ্ছে যে মোবাইল ফোন ইউজ করছে, কম্পিউটার ইউজ করছে। এই মোবাইল ফোন এক নাগারি কাছে দেখার জন্য ওই অ্যাকোমোডেশন লস হয়ে যাচ্ছে আমাদের, তখন মায়োপিক শিফট হয়ে যায়। হওয়ার কারণে বিশেষ করে যে মাইনাস পাওয়ারটা, এবং ম্যাক্সিমাম বাচ্চারাই এখন দেখা যায় যে এই চশমা লাগতেছে। এটা একটা ওয়ান অফ দ্য কজ, কারণ বলা যায় বেশি বেশি সারাক্ষণ এই মোবাইল ফোন ইউজ করার কারণে। এটা একটা কারণ, কিন্তু মেইন হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর আছে। আর দাদা দাদি নানা নানি যারা বলে যে একবার 80 বছর বয়সেও সে কোরআন শরীফ দেখে পড়ছে, এটা কিন্তু একটা ক্যাটারাক্টেরও একটা লক্ষণ। যে ক্যাটারাক্ট যখন হয়, তখন সানি যখন পড়ে, তখন কিন্তু কাছের জিনিসটা সে দেখা যায় যে খালি চোখে পড়তে পারে, কিন্তু দূরে সে কম দেখে। এটা একটা কারণ। কিন্তু যেটা বললেন যে কারণ, মেইন কারণ হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর, আর বাকিটা আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মধ্যে খাওয়া দাওয়া, পরিবেশের, এই যে মোবাইল ফোন ইউজ করা, এগুলো এর সাথে রিলেটেড আছে। আচ্ছা আচ্ছা স্যার, চোখের ভেতরের কি পরিবর্তনের কারণে, বা এটা যদি আমরা বলি মেকানিজম ব্যাখ্যা করে বলা যায় কি? জি জি, কি কারণে যে এই যে লাইটটা যে যখন আমাদের পড়তেছে, এটা প্রথমে এসে আগে কর্নিয়া, তারপরে অ্যান্টেরিয়র চেম্বার বলি, লেন্স হয়ে পিছনে রেটিনাতে চলে যায়। তখন যেমন মায়োপিক যারা মাইনাস পাওয়ার, দেখা যায় তার আইবলের লেন্থটা বড় থাকে, তখন এইটা রেটিনার সামনে এসে পড়ে। আমরা মেইন এই ফোকাসটা পড়তে হবে কিন্তু রেটিনার মধ্যে, তখন দেখা যায় যে তার সামনে এই ফোকাসটা রেটিনা বড় হওয়ার কারণে, আইবলের লেন্থটা বড় হওয়ার কারণে সামনে পড়ে। আবার হাইপারমেট্রোপিক যাদের প্লাস পাওয়ারের, যেটা আমরা বলি যে বাচ্চাদের বা দূরেও। আর একটা কথা যেটা আমাদের বইয়ে অনেক সময় লেখা আছে, আমরা পড়েছি যখন আমরা ফিজিক্সে, যে শর্ট সাইড লং সাইড। শর্ট সাইড মানে মায়োপি, আসলে বিষয়টা কিন্তু না। একজন তার দূরেও সে মাইনাস পাওয়ার লাগতে পারে, প্লাস পাওয়ার, দুইটাই কিন্তু লাগতে পারে দূরের দৃষ্টি দেখার জন্য। যদি আমাদের কনসেপশনটা অনেকের ভুল মনে করি যে কাছে দেখি না মানে তার মাইনাস, বা দূরে দেখি না প্লাস, এই বিষয়টা কিন্তু না। তো সুতরাং এটা একটা কারণ, এই কারণেই আমাদের মাইনাস বা প্লাস লাগে। আরেকটা কারণের পাশাপাশি বলে দিই, বয়সজনিত কারণে আমরা কাছে যেটা কম দেখি সেটাকে আবার প্রেস বায়োপিয়া বলি। সেখানে কিন্তু অ্যাকোমোডেশন, আমাদের যখন আমরা একটা জিনিসকে দেখতে যাই তখন কিন্তু লেন্সটা কার্ভ হয়ে যায়, অ্যান্ট্রোপোস্টিমিক ডায়ামিটারটা বেড়ে যায় সামনে পিছনে, এবং এটা বেঁকে আসে নিচের দিকে, নেজাল সাইডে কাছে। তখন এই যে যখন বয়স হয়ে যায়, এটার ইলাস্টিসিটিটা কমে আসে, তখন সে বাঁকা হতে পারে না, বা যে নিচে কাছের দিকে যে আসতে পারে না, তখন এই কাছে দেখা আমাদের সমস্যা হয়। তখন আমরা এই যেটা প্রেস বায়োপিক গ্লাস, যেটা আমরা চালসে বলি অনেকে, যে 40 বছর হলে কাছে কম দেখা শুরু করে, তখন আমাদের তাদের ওই প্লাস গ্লাস দিতে হয় চশমা। স্যার, এবং এটা কিন্তু একটা রিফ্র্যাক্টিভ ইরোর এর মধ্যে আমরা ফেলি না, এটা একটা বয়সজনিত কারণে। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, আপনি বলছিলেন যে চোখের পাওয়ার কম বেশি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের এই যে মোবাইল কম্পিউটারের স্ক্রিনগুলো। কিন্তু স্যার, আমরা বর্তমানে যে যুগে বাস করছি, এগুলো থেকে পুরোপুরি মুক্ত থাকাও আসলে আমাদের পক্ষে খুব কঠিন বা এক প্রকার অসম্ভব বলা যায়। সেক্ষেত্রে স্যার, দীর্ঘ সময় যদি আমাদের এরকম স্ক্রিনে কাজ করতে হয়, তো আমাদের কি সতর্কতা রাখা প্রয়োজন? বা এটা আমরা এটা বলি, যারা বিশেষ করে অনেক সময় কম্পিউটারে নিয়ে কাজ করি, এটার নামই একটা কম্পিউটার ভিশন সিনড্রোম বলি আমরা। দীর্ঘক্ষণ এক নাগারে কাজ করলে তার ব্লিঙ্কিং রিফ্লেক্সও কমে যায়, কারণ চোখের পাতা কম ফেলে, তখন কিন্তু চোখের ড্রাইনেস ডেভেলপ করে, তারপর তার হেডেক হয়। এটা একটা কারণ। আর এই যে কাছাকাছি দেখার কারণে, যেটা আমি বললাম যে অ্যাকোমোডেশন কম লস হওয়ার কারণে আস্তে আস্তে সে মায়োপিক শিফট হয়ে যায়, মায়োপিক মাইনাস। তো এগুলো থেকে সেভ রাখার জন্য আমরা বলি যে এক নাগারি করা যাবে না, করতে অবশ্যই মোবাইল দেখতে হবে, কম্পিউটার চালাইতে হবে, সব কিছু তো করতে হবে, কিন্তু এক নাগারি না করে আমরা যেমন বলি যে 20 মিনিট কাজ করার পর 20 সেকেন্ড একটু চোখটা বন্ধ রাখলো, একটু দূরে তাকালো, মাঝে মাঝে চোখে পানির ঝাপটা দিল। আর এক নাগারি তো করা যাবে না, বাচ্চাদেরকে সেখান থেকে অবশ্যই আমাদের অ্যাভয়েড করার জন্য পরামর্শ দিতে হবে, যে বেশি ইউজ করা যাবে না, যতটুকু দরকার সেটুকু করতে হবে। ওকে স্যার। স্যার, চোখের পাওয়ার কমে গেলে বা বেড়ে গেলে আমরা জানি আমাদের চশমা ব্যবহার করতে হয়। কখনো কখনো কেউ চশমা ব্যবহার না করে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে। তো স্যার, চশমা এবং কন্ট্যাক্ট লেন্সের তুলনামূলক পার্থক্য কি এবং কোনটা ভালো? জি, অবশ্যই চশমাই ভালো, কারণ কন্ট্যাক্ট লেন্সের কিছু সাইড ইফেক্টস আছে। আর প্রতিদিন এই কন্ট্যাক্ট লেন্স রাতের বেলা খুলে রাখতে হয়,
এই কন্ট্যাক্ট লেন্স রাখার জন্য বক্স থাকে, অয়েল দেওয়া সেখানে বক্স, এবং এটা যদি আমি রাতের বেলা খুলে না রাখি তাহলে আমার চোখের মধ্যে এডিকুয়েট পর্যাপ্ত অক্সিজেন পাবে না, সেজন্য প্রতিদিন রাতের বেলা কিন্তু খুলে রাখতে হয়। আচ্ছা আচ্ছা। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে এই কন্ট্যাক্ট লেন্স সবার ক্ষেত্রে সুইটেবল নাও হতে পারে, অনেক সময় এটার কারণে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। আবার এই কন্ট্যাক্ট লেন্স লাগাতে যে অনেকের কর্নিয়াল অ্যাব্রেশন, কর্নিয়ার উপরে যে চামড়া থেকে সেটা ছিঁড়ে যেতে পারে, এরপর অনেক পেশেন্ট আমাদের কাছে আসে ওইভাবে। তো এই জন্য কিছু হ্যাজার্ড তো আছেই, কিন্তু যদি মাঝে মাঝে অকেশনালি এসে পড়তে চায় অবশ্যই পড়তে পারবে। আবার অনেকের অনেক পাওয়ারের লেন্স লাগে, সেটা সে তার পক্ষে দেওয়া সমস্যা, এত মোটা গ্লাস পড়তে চায় না, তারাও কন্ট্যাক্ট লেন্স যেমন -7, 8 পাওয়ারের চশমা তারা পড়তে চায় না, সেক্ষেত্রে তারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারে। আর এর সাথে আরেকটা আছে যেটা আমি বলি যে অনেক সময় আমাদের এমন ল্যাসিক সার্জারি বলি আমরা এখন, সেটা অনেকের যেমন এরকম যাদের বেশি পাওয়ার তারা চশমা পড়তে চায় না, তারা লেজারের মাধ্যমে কিন্তু আমরা তাদের দেখা যায় আর চশমা পড়তে হয় না, আর কোনো কন্ট্যাক্ট লেন্সও লাগাতে হয় না। আচ্ছা আচ্ছা, চোখের দৃষ্টি আগের মতো হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি সে চশমা দিয়ে যা দেখতো এই করার পরও তাই দেখবে। অনেকে দেখা যায় যে চশমা দেওয়ার, তার যে চশমা ইউজ করতো এটা দিয়েও সে ভালো দেখে না, যতটুকু দেখে করার পরে ঠিক এরকমই থাকবে, এরকম না যে করার পর সে আবার একবারে আগের মতো বা 6 ভিশন আসবে, এরকম না। আচ্ছা আচ্ছা। তো স্যার প্রসঙ্গক্রমে ল্যাসিক যেহেতু আসলোই, তো স্যার ল্যাসিক সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে ল্যাসিকের খরচ কেমন, কোথায় করানো যায়। আবার অনেক সময় এরকম হয় যে অনেকে হয়তো কোনো একটা সরকারি চাকরি করতে যান, সেনাবাহিনী বা আদার্স, তখন চোখের সমস্যাগুলো নিয়ে খুব বিপদে পড়তে হয়। তো এই ধরনের সার্জারি করার পরামর্শ অনেকে দিয়ে থাকেন। তো স্যার এই ক্ষেত্রে উপকার আছে কিনা, বা ল্যাসিক করাতে হলে কোথায় করানো যায় অথবা খরচ কেমন? খুবই ভালো প্রশ্ন করেছেন। যে এখন কিন্তু বিশেষ করে যেমন আর্মিতে যাওয়ার দেখা যায় তার দৃষ্টির সমস্যা আছে, তারা নিজেরাই বলে যে তুমি ল্যাসিক করে নিয়ে আসো, এবং এই ল্যাসিকের সব জায়গায় অ্যাভেলেবেল না, যদিও আমাদের দেশে এখনও সরকারিভাবে কয়েকটা হসপিটালে আছে। তো মেইনলি এখনও প্রাইভেট সেক্টরেই, যেমন বাংলাদেশ আই হসপিটাল, হারুন আই ফাউন্ডেশন ঢাকায় এই ল্যাসিক এখানে আছে। আর মূলত আমাদের এখানে সরোয়ার্দী হসপিটালে আছে, মিটফোর্ডে আছে, কয়েকটা হসপিটালে আছে। তো সরকারিভাবে করতে গেলে খরচ একবারে কম, বলা যায় 10,000 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু প্রাইভেট সেক্টরে গেলে নিয়ে 75 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা এরকম খরচ। ওকে স্যার, অনেক ধন্যবাদ। স্যার আমরা অনেকের ক্ষেত্রে এরকম দেখে থাকি যে শখ করে কেউ কেউ চশমা ব্যবহার করে, একদম সিম্পল প্লাস্টিক গ্লাসের চশমাগুলো ব্যবহার করে থাকে, চোখে কোনো সমস্যা নাই, এমনি হয়তো কোনো উৎসব পার্বণে যাচ্ছে এই চশমাগুলো ব্যবহার করে থাকে। তো স্যার এই ধরনের চশমা ব্যবহার করলে পরবর্তীতে চোখে পাওয়ারের সমস্যা দেখা দিতে পারে কিনা? না, কোনো সমস্যা হবে না। যে কোনো এমনি কেউ সানগ্লাসও ইউজ করতে পারে, যে কোনো স্পেকটেকল ইউজ করতে পারে 0 পাওয়ারের, যেটা পাওয়ার না এমনি সে শখের বশবর্তী পড়ছে, এটা সমস্যা নেই, পড়তে পারে। স্যার এবার আমরা চোখ ওঠা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের দেশে খুবই কমন একটা রোগ হচ্ছে চোখ ওঠা। তো স্যার চোখ ওঠা রোগ আসলে কি কারণে হচ্ছে, কি কি উপসর্গ দেখা দিতে পারে, যদি একটু বিস্তারিত বলে। চোখ ওঠা, আমি তো বললাম যে চোখ লাল হয়ে আমাদের কাছে নিয়ে আসে, সাথে পানি পড়ে, চোখ চুলকায়, ময়লা আসে চোখের বলে। তো এটা সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, যেটাকে আমরা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বলি। অ্যালার্জির কারণে হতে পারে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলি। আবার ভাইরাসের কারণেও হতে পারে। তো মূলত আমাদের দেশে এই ব্যাকটেরিয়াল, ভাইরাল, অ্যালার্জি তিনটাই আছে। সিজনাল যেগুলো হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস, বিভিন্ন ডাস্ট বা অ্যালার্জিন কোনো খাওয়ার সাথে তার রিলেটেড, এগুলোর সাথেও কনজাংটিভাইটিস যেটা হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস, সেখানে সাধারণত ডিসচার্জ থাকে না, চোখ লাল, পানি পড়া, এটা নিয়ে মূলত আসে। কিন্তু যখন যে চোখে পানি পড়ে, ব্যথা করে, লাল হয়ে যায়, সাথে একবারে ডিসচার্জ, চোখের পাতাগুলো দেখা যায় যে সেই ডিসচার্জ দিয়ে স্টিকি হয়ে যায়, বা পেশেন্ট নিজেই বলে যে সকালে ঘুম থেকে আমি চোখ খুলতে পারি না, ময়লা জমে থাকে, এগুলো সাধারণত ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। আর ভাইরাসের কারণে হতে পারে, সেটা যদি ভাইরাসের জন্য, সেখানেও ওই পানি পড়া, লাল, এগুলো মূলত থাকে, কিন্তু ব্যাকটেরিয়াতে অবশ্যই সেখানে ডিসচার্জ থাকবে। তো স্যার চোখ ওঠার পরে আমাদের করণীয় কি থাকে, এটা কোনো ছোঁয়াচে রোগ কিনা? জি, বিশেষ করে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস অবশ্যই ছোঁয়াচে, এবং তাদেরকে আমরা বলি যে সে যে টাওয়েলটা ইউজ করে এটা যেন অন্য কেউ ইউজ না করে, তারপরে সেই তার ড্রপ যেন অন্য কেউ ইউজ না করে, আর চোখটাকে যেন পরিষ্কার রাখে। আর ড্রপ দিতে হবে, আমরা যে অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে দিই ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে, দেখা যায় 7 থেকে
14 দিনের মধ্যে ভালো হয়ে যায়। আর অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেটা, সেটা কিন্তু বাচ্চারা বিশেষ করে আসে আমাদের কাছে এই কমপ্লেন নিয়ে একবারে ছোট থেকেই, এবং এটা দেখা যায় যে 12-13 বছর বয়স পর্যন্ত এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা থাকে। সেক্ষেত্রে আমরা তাদেরকে, অনেক বাচ্চা আমাদের কাছে আসে অন্ধত্ব নিয়ে, এই অ্যালার্জি কনজাংটিভাইটিসের রোগী কিন্তু অন্ধত্ব নিয়ে আসে আমাদের। কারণ হচ্ছে দীর্ঘদিন তারা কিছু ঔষধ ইউজ করে যেগুলো স্টেরয়েড জাতীয় ড্রপ, কিন্তু এগুলো দিলে পেশেন্ট খুবই কমফোর্ট ফিল করে, কারণ দেওয়ার সাথে সাথে তার যে অ্যালার্জি, চোখের রিয়াকশন, চোখ চুলকায়, লাল হয়, ডিসকমফোর্ট ফিল করে, এটা কিন্তু কমে যায়। কিন্তু আর দেখা যায় যে চিকিৎসকের কাছে গেল, সে তাকে সাময়িক সময়ের জন্য 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য এই ড্রপ দিয়েছে, কিন্তু পেশেন্টরা যখন দেখে যে এই ড্রপ দিয়ে তার ভালোই কাজ হচ্ছে, পরবর্তীতে যখন আবার এই কমপ্লেনে সে আর ডাক্তারের কাছে না যেয়ে নিজে নিজে দিতে থাকে। এভাবে পরবর্তীতে দেখা যায় যে সে এই স্টেরয়েড ইনডিউসড গ্লোকোমা, চোখের প্রেশার এবং অপটিক নার্ভ ড্যামেজ হয়ে টোটাল একবারে ব্লাইন্ড হয়ে আমাদের কাছে আসে। তখন আমাদের কিছুই করার থাকে না। সেজন্য আমরা সবসময় বলে থাকি যে যারা অ্যালার্জি কনজাংটিভাইটিস, এদের জন্য আমরা কিছু কিছু ঔষধ আছে যেগুলো দীর্ঘদিন দিলেও চোখের কোনো ক্ষতি নেই, আর এই ঔষধের কারণে হয়তো কম কাজ করবে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি করবে না। সেগুলো আমরা বলি যে আপনার দীর্ঘদিন দিতে হবে, চালাইলে ইনশাল্লাহ চোখের কোনো ক্ষতি হবে না। জি স্যার। স্যার, পরিবারের কারো যদি চোখ ওঠে, তাহলে পরিবারের অন্য সদস্যদের কি সতর্কতা রাখা প্রয়োজন অথবা কি করণীয় আছে? সেটা যেটা বলছি যে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হলে সেক্ষেত্রে অবশ্যই তার টাওয়েল কেউ ইউজ করবে না প্রয়োজনে, সে কারণ কন্ট্যাক্টে যদি আসে তার সাথে চোখের ডিসচার্জ বা অন্য কোনো কিছু যদি তার চোখে লাগে তাহলে কিন্তু শুধু হবে। সুতরাং এই জন্য যেন ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসে, এরকম যা কিছু মেনটেন করতে হবে। আর যদি অনেক সময় প্রোফাইলেকটিক্যালি কারো শুরু হয়েছে, আগে থেকেই হচ্ছে, তখন আমরা বলি যে ড্রপ দিতে। জি স্যার। মেনলি হাইজিনিক মেনটেন করলেই হবে। জি স্যার, অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পারছি। স্যার, চোখে অনেক সময় অঞ্জলি ওঠে, চোখের কোণাটা একটু হয়তো ফুলে যায়, পাতার গোড়ার দিকে ফুলে যায় বা একটু ভেতরের দিকে ফুলে যায়। প্রচলিত ভাষায় এটাকে অঞ্জলি বলে, আবার হয়তো অন্য কেউ অনেক কিছু বলে থাকেন। তো স্যার, এই অঞ্জলি আসলে যদি ওঠে কারো চোখের ক্ষেত্রে, তাহলে তার কি কি করণীয় রয়েছে বা কি চিকিৎসা রয়েছে? জি, ভালোই প্রশ্ন করেছেন। এটা আসলে 2 ধরনের। একটা চোখের পাতা যেটা একটা ব্যথা যুক্ত, একটা ব্যথা মুক্ত। যেটা অনেক সময় চোখের পাতা ফুলে যায়, আমাদের কাছে আসে অনেক ব্যথা নিয়ে, সেটাকে কিন্তু আমরা, যেটা আপনি অঞ্জলি বললেন, গ্রামে যেটা বলে অঞ্জনি, বা এটাকে আমরা এস্টাই বলি। সেক্ষেত্রে কিন্তু তার চোখের অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়ার পাশাপাশি অনেক সময় সিস্টেমিক অ্যান্টিবায়োটিক বা অরাল অ্যান্টিবায়োটিক তাকে দিতে হয়। আমরা অ্যান্টিবায়োটিক নাহলে, এটা যেহেতু অ্যাকিউট ইনফ্লামেশন, এখান থেকে আরও সমস্যা হতে পারে, এই জন্য আমরা অরালি অ্যান্টিবায়োটিক দেই, পেইন কিলার দেই, অনেক ব্যথা নিয়ে আসে, তারপরে অ্যান্টিবায়োটিক ড্রপ দেই, অ্যান্টিহিস্টামিন আমরা দেই। এটা কিন্তু যেটা ব্যথা নিয়ে আসে। আর কিন্তু কিছু আরও গোটা নিয়ে আসে, বলে যে আমার এটা 2-3 মাস ধরে এই গোটাটা হয়েছে, এটা আর যায় না, কোনো ব্যথাও নাই, কিছু নাই। এগুলো কিন্তু বলি আমরা ক্যালাজিয়ন, ক্রনিক গ্রানুলোমেটাস ইনফ্লামেশন। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সার্জারি ছাড়া কোনো উপায় নেই। আমরা পেশেন্টকে বলি যে পাতাটা উল্টায় আপনার ভিতর দিয়ে কেটে এই গোটাটা বের করে আনতে হবে, এটা চোখের কোনো ক্ষতি করবে না। যদি আপনার এইভাবে থাকে তাও কোনো ক্ষতি নেই, তবে যদি কম বয়সের বাচ্চা হয় বা যাদের উপরের পাতায় যদি গোটাটা বড়, ক্যালাজিয়নটা বড় হয়, এটা কিন্তু মেকানিক্যাল ওয়েটের কারণে অনেক সময় টোসিস হতে পারে, পাতাটা নিচে নেমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে এটা অপারেশন করতে। আর কেউ যদি ছোট থাকে ক্যালাজিয়ন, অন্য বড় বয়স্ক কারো, আমরা অনেক সময় বলি যে আপনি এটা ইচ্ছা করলে করতে পারেন, আবার ওয়েটও করতে পারেন, কারণ এটার কারণে অনেকেই ভয় পাওয়া যায়, না জানি এটা ক্যান্সারাস কোনো কিনা বা এটা কি টিউমার, খারাপ টিউমার কিনা, কিন্তু সেটা তেমন কিছু না। আর অপারেশন করলে 1-2 ঘন্টার পর 2 ঘন্টা পরে আমরা বলি যে ব্যান্ডেজ খুলে নর্মাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। স্যার, এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কেউ পরামর্শ দিয়ে থাকেন যে চোখে একটু হয়তো গরম ভাব দেওয়া অথবা চোখে পানি দিতে বলেন। যেটা স্টাই, যেটা আমরা বলি যে অঞ্জনি, সে অবশ্যই সেখানে হট কম্প্রেশনের রোল আছে, সেখানে আমরা দিতে বলি। স্যার, এটা দিয়ে উপকার হয় বা ভালো হয়ে যায় কিনা? না, ভালো না হলেও কিছু তো কমফোর্ট ফিল করে পেশেন্ট। হট কম্প্রেশন আমরা দিতে বলি দিনে 2 বার। সেটা কিন্তু ক্যালাজিয়নের ক্ষেত্রে আর হট কম্প্রেশন দিয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা। সেখানে ওই ক্যাটারাক্টের যেমন অপারেশন করতে হয়, যে তার বিকল্প নেই, ক্যালাজিয়নের ক্ষেত্রেও অনেক সময় আছে, কেউ বলে ইন্ট্রালিশনাল, ওখানে কিছু ইনজেকশন দিয়েও কমানো যায়, কিন্তু ওগুলোর আবার সাইড ইফেক্ট আছে। এই জন্য আমরা সরাসরি, যেহেতু সার্জারিটা ছোটো, তেমন কোনো হ্যাজার্ড নেই, আমরা করে ফেলতে বলি।
জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। ডায়াবেটিস রোগ অথবা উচ্চ রক্তচাপ, প্রেশারের সাথে আমাদের চোখের কোনো সম্পর্ক আছে কিনা? জি জি, চোখের বিভিন্ন রোগ হওয়ার কোনো সম্পর্ক কি আছে? অবশ্যই আছে। এবং আমরা চোখ দেখেই অনেক সময় পেশেন্টকে বলে দিই যে আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, আপনার প্রেশার সমস্যা আছে কিনা, রেটিনা দেখে আমরা বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে তো আমরা দেখেই বলি যে আপনার নিশ্চয় 10 বছরের উপরে আপনার ডায়াবেটিস। যখন আমরা চেঞ্জগুলো দেখি রেটিনাতে, যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, এটা সাধারণত যেটা ম্যাকুলোপ্যাথি সেটা যে কোনো বয়সে, কিন্তু সাধারণত ডায়াবেটিক রেটিনোপ্যাথি 10 বছরের পর থেকে শুরু হয়। সুতরাং আমরা পেশেন্টকে দেখে যদি তার রেটিনোপ্যাথি যেটা হিমোরেজ, মাইক্রোঅ্যানিজম, ডট ব্লড হেমোরেজ, মানে রেটিনাল হেমোরেজ যেগুলো আমরা পাই, এগুলো বিভিন্ন স্টেজ আছে রেটিনোপ্যাথির। তো এগুলো আমরা দেখে বুঝতে পারি, পেশেন্টকে বলি এটা ডায়াবেটিস আর হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, সেখানে ব্লাড ভেসেলগুলো টর্সুয়াস বা আঁকা বাঁকা হয়ে যায়, ব্লাড সেখানেও কটনুল স্পট বলি আমরা, রক্তের রেটিনাতে এখানে হিমোরেজ হতে পারে। তারপর অনেক সময় যেটা প্যাপিলিডিমা বলি, যে অপটিক নার্ভটা সোয়েলিং হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এটা বলি আর প্রেশারের জন্য, আর ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবং ডায়াবেটিসের জন্য চোখে হয় না এমন কিছু নেই, চোখের এই সামনের থেকে পিছনে সব স্ট্রাকচারগুলোকে ইনভলভ করতে পারে। যেমন বললেন যে এই স্টাইক্যালাজিয়ন, এগুলো কিন্তু যাদের ডায়াবেটিস থাকে তার হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এদের লেন্স ক্যাটারাক্ট যেটা বলছি, যে আর্লি স্টেজে ক্যাটারাক্ট হতে পারে, ভিট্রাসে রক্তক্ষরণ হতে পারে, ভিট্রাস হিমোরেজ বলি। তারপরে রেটিনাতে রেটিনাল হিমোরেজ হতে পারে, যেটা রেটিনোপ্যাথি আমরা বলি। সেজন্য সব স্ট্রাকচারগুলোতেই কিন্তু ইনভলভ করতে পারে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার, এখন তো মোটামুটি বলা যায় যে ধান কাটার পুরো মৌসুম চলছে। আমাদের কৃষক ভাইরা যারা ধানের কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই মৌসুমে চোখে আলসার হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। তো স্যার, এই আলসার হওয়ার কারণ কি, এবং যদি হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? এটাকে আমরা, এই আলসারটা নিয়ে আসে আমাদের কাছে বিশেষ করে যে ধান কাটার সময়। জি, এটাকে আমরা এই আলসার হওয়ার কারণে যে পেশেন্টদের দেখা যায় যে চোখ অনেক সময় তার দৃষ্টিশক্তি চলে যায়, এবং হাইপোপিয়ন কর্নিয়াল আলসার বলি, মানে কর্নিয়ার পিছনেও তার পুষ জমা পড়ে। তো সেক্ষেত্রে তাদের এটার থেকে অ্যাভয়েড করার উপায় হচ্ছে যে তারা যদি গ্লাস পরে কাজগুলো করে, তাদেরকে আমরা বিশেষ করে কাদা যখন চোখে লাগে, বা ধান গাছের পাতার বাড়ি লাগে, অনেক সময় গরুর লেজের পাতা বাড়ি লাগে, এগুলোর কারণে কিন্তু সাধারণত এই আলসারটা হয়। এগ্রিকালচার ট্রমা বলি আমরা এটাকে। তো সেক্ষেত্রে ফাঙ্গাল, মেনলি এখানে ফাঙ্গাল কর্নিয়াল আলসার হয়, যেমন ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার হতে পারে, তারপরে যে ভাইরাস দিয়েও হতে পারে। আর এইটা মূলত হয় ফাঙ্গাল কর্নিয়াল আলসার। এবং এই পেশেন্ট আমাদের কাছে যখন আসে, দেখা যায় যে তার যে চোখের ভিতরে পুষ জমা নিয়ে আসে, কর্নিয়া তার একবারে থিন হয়ে অনেক সময় পারফোরেশনও হয়ে যায়, ঘা নিয়ে আসে, লেট স্টেজে আসে। তো তাদের মেনলি এখানে সতর্কতা অবলম্বন করা উচিত। আর হয়ে গেলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন, চিকিৎসকের, চক্ষু চিকিৎসকের শরণাপন্ন উচিত। অনেক সময় গ্রামের দিকে আছে যে গোলাপ জলের পানি দেওয়া, বা অন্য কোনো কিছু কবিরাজি চিকিৎসা, গাছগাছালির বিভিন্ন রস দেওয়া, এগুলো দিয়ে কিন্তু আমাদের কাছে চোখের আরও বেশি ক্ষতি করে নিয়ে আসে। এই জন্য পরামর্শ হচ্ছে কোনো আঘাত পেলে এরকম হলে সাথে সাথে চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এবং প্রাথমিক অবস্থায় যদি আসে তাহলে কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ স্যার। স্যার, এবার আপনার কাছে জানতে চাচ্ছি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে অনেক সময় চোখ টেরা হয়ে যায় অনেকের, হয়তো আগে ভালো ছিল, খুবই ভালো দেখতো, হঠাৎ করে তার চোখ হয়তো একটু টেরা হয়ে গেছে, দেখতে পারছে না। তো স্যার, এমত অবস্থায় আসলে করণীয় কি? এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব কিনা? জি, আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন। একটা বলছেন যে হঠাৎ করে হওয়া, কিন্তু এটা হঠাৎ করে সাধারণত অন্য কারণে হতে পারে, তার সিস্টেমিক কোনো ডিজিজের কারণে। যেমন আমাদের চোখের যে নার্ভ আছে, ব্রেইনের যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো কোনো যেটা আমাদের চোখের মধ্যেও সেই নার্ভ সাপ্লাই দিয়েছে, কোনো কারণে যদি সেই নার্ভ ড্যামেজ হয়ে যায়, সেখানে কিন্তু এই চোখ টেরা হতে পারে। দেখা যায় যে চোখ এক সাইডে নিয়ে যেতে পারতেছে না, আমাদের দেখা যায় যে তার ল্যাটারাল রেকটাস নার্ভ পলসি হচ্ছে, বা থার্ড নার্ভ পলসি হচ্ছে, না যেই নার্ভগুলোর মাধ্যমে সাপ্লাই দিচ্ছে চোখে, এগুলো যদি ড্যামেজ হয়, সেটা কিন্তু পরবর্তী হঠাৎ করে হতে পারে। কিন্তু বিশেষ করে মূলত যে চোখ টেরা চোখ নিয়ে আসে, বাচ্চাদেরকে বড় হয়ে নিয়ে আসে বা বাচ্চা অবস্থায় আসে, অনেকে বলে যে লক্ষ্মী টেরা, কিন্তু বলে চিকিৎসা করেনি, ছোটবেলায় কিন্তু তার চোখ বাঁকা ছিল,
কিন্তু যখন বয়স বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবরা বলে এই তুই তো টেরা চোখ, তাকে বিভিন্নভাবে ইনসাল্ট করে। আবার মেয়েদের ক্ষেত্রে বিয়ে দেওয়ার সময় দেখা যায় যে চোখ তখন বাঁকা, বিয়ে হচ্ছে না, তখন কিন্তু আমাদের কাছে আসে। তো আর্লি স্টেজে যখন বাচ্চা ছোট থাকে তখনই যদি ধরা পড়ে যে তার চোখ একটু বাঁকা, তখনই তার চিকিৎসা করা দরকার। আমরা সাধারণত বলি যে 5-6 বছরেই তার চোখের অপারেশন করে ফেলানো, কিন্তু প্রাথমিক চিকিৎসা হচ্ছে তাকে চশমা দিয়ে তার এই চিকিৎসা করা। আর্লি স্টেজে যদি আমরা চশমা দিয়ে চিকিৎসা করি অনেকাংশে কিন্তু এটা ঠিক হয়ে যায়, কিন্তু আর যেটুকু হয় না থাকে সেটা কিন্তু পরে আমরা সার্জারিতে যদি এখানে আমরা চশমা দেই, চোখের কিছু ব্যায়াম দেই, লাস্ট স্টেজে এসে আমরা তখন তাদেরকে এটাকে অপারেশন করতে বলি। সেটাও 5-6 বছরের মধ্যে করলেই ভালো, কিন্তু যত দেরিতে আমরা করব তখন কিন্তু আর দৃষ্টিটা আমরা তাকে দিতে পারবো না ভালো। আর ছোটোবেলায় করলে কিন্তু অনেকাংশে এর সাথে চোখও সোজা হবে, দৃষ্টিটাও আসবে। আর বড় হওয়ার পর তখন আমরা এটা বলি কসমেটিক পারপাসে, যেটা বললাম যে লক্ষ্মীটারা সে আসছে, এখন তার কারেকশন দরকার, বিয়ে শাদী হচ্ছে না, তখন কিন্তু আমরা তাকে অপারেশন করে সোজা করে দিই, চোখ কিন্তু সোজাই হয়ে যায়। তবে পার্থক্যটা হচ্ছে ছোটোবেলায় করলে তার দৃষ্টিটাও আসবে প্লাস চোখও সোজা থাকবে, কিন্তু পরবর্তীতে যেটা করি শুধু আমরা এটা কসমেটিক পারপাসে তার, কিন্তু চিকিৎসা আছে বাঁকা চোখ বলা যায় নিয়ার নর্মাল হয়ে যায়। স্যার স্যার গ্রাম অঞ্চলে আমরা দেখেছি যে অনেক সময় এটাকে লক্ষ্মী টেরা বলে এবং অনেকে সৌভাগ্যের প্রতীক মনে করে, এই সৌভাগ্যের প্রতীক মনে করে চিকিৎসা করাতে চায় না, যেমন উন্নতি হবে, অনেক সম্পদ হবে, এরকম মনে করে থাকে। আসলে এ ধরনের কুসংস্কার প্রচলিত আছে। স্যার অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই যে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে কেউ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বা অনেক কথা শুনতে পাই। তো স্যার এটা আসলে সম্ভব কিনা, চিকিৎসা বিজ্ঞান কি বলে, অথবা যদি এরকম হয়েও যায় তাহলে সেক্ষেত্রে আবার রিকভার করা, পূর্ব অবস্থায় ফেরত যাওয়ার সুযোগ আছে কিনা? কিছু কিছু ডিজিজ আছে সেক্ষেত্রে হঠাৎ করে তার একবারে ব্লাইন্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে যদি আসে আমরা চিকিৎসা করি, স্টেরয়েড ইনজেকশন দিয়ে অনেক সময় দৃষ্টিশক্তি আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসে না। যেমন অনেকেই মদ খেয়ে, বিশেষ করে যে ড্রাইভার বা বিভিন্ন শখের বসে বিভিন্ন অকেশনে এগুলো ড্রিঙ্কস করে, এগুলোতে কিন্তু খাওয়ার পরে দেখা যায় সাডেন তাদের অপটিক নার্ভ ড্যামেজ হয়ে একবারে ব্লাইন্ড হয়ে আমাদের কাছে আসছে, যেটাকে আমরা টক্সিক অ্যাম্বলায়োপিয়া বলি, এবং এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় বেশিরভাগই, যে আর ফেরত পাওয়া যায়, ইরিভার্সিবল ব্লাইন্ডনেস, আর জীবনেও সে আর কোনো দিনই ভালো হয় না। যেগুলো একটু আর সাথে সাথে আসলে অনেক সময় আমরা চেষ্টা করি, অনেকের দৃষ্টিশক্তি কিছুটা আসে সেক্ষেত্রে, কিন্তু পেশেন্ট হঠাৎ করে আজকেই ভালো ছিল কালকে আমাদের কাছে নিয়ে আসে যে কিছুই দেখে না, নট পারসেপশন অফ লাইট, NPL বলি আমরা, এগুলো কিছুই নেই, তখন কিছুই আর আমাদের করার থাকে না। জি স্যার। স্যার যে সকল বাচ্চারা খুবই কম বয়সে জন্ম নেয়, অর্থাৎ আমরা যাকে বলি প্রি ম্যাচিউর বেবি, তো স্যার এই সমস্ত বাচ্চাদের চোখের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন আছে কি? জি অবশ্যই, আমরা এটাকে বলি রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি, ROP, এবং এটা কিন্তু আমাদের দেশে আগে ডেভেলপ ছিল না, এখন কিন্তু আমাদের দেশে মোটামুটি সরকারি পর্যায়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং বেসরকারি বিভিন্ন চেম্বারেও এখন এই ROP ট্রিটমেন্ট চলছে। বিশেষ করে 35 উইকের আগে যে বাচ্চা হয় বা যে 2 কেজির কম যারা, তাদেরকে কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে আনি, বিশেষ করে 31 উইকসের আগে এবং 1.5 কেজি বলা যায় 1500 গ্রামের নিচে বা এরকম হয়, তাদেরকে মাস্ট অবশ্যই 20 দিনের মধ্যেই, জন্মের 20 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই ROPর স্ক্রিনিং করতে হবে, এবং সাথে সাথে তার যদি সমস্যা থাকে অবশ্যই সেটা আমরা ইন্ট্রাভিট্রাল ইনজেকশন দেই এবং লেজার লাগলে লেজার করি, কিন্তু এই 20 দিনের মধ্যে এটা করতে হয়, কারণ বাচ্চার চোখের ভিতরে যে রেটিনার যে ব্লাড ভেসেলগুলো যেগুলো ডেভেলপ করে 4 মাস বয়স থেকে তার শুরু হয় ইন্ট্রাইউটেরাইন, এবং 9 মাস পর্যন্ত কিন্তু এটা তার গ্রো হতে থাকে ব্লাড ভেসেলগুলো, কিন্তু এই 9 মাসের আগে যে বাচ্চা হয় তখন আর এই ব্লাড ভেসেলগুলো গ্রো করে না, তো তখন এই সমস্যাগুলো হয়। সেজন্যই হওয়ার পরে এবং সাধারণত দেখা যায় জন্মের পরে কিন্তু এই 20 দিনের মধ্যে তার এই অ্যাবনর্মাল বেশি গ্রো করে তখন, সেই জন্য আমরা বলি যে এই 20 দিনের মধ্যে, 21 দিনও না কিন্তু 20 দিনের মধ্যেই তাকে দেখান, 20 দিনের মানে যে 20 ডেসে আমরা বলি যে তাকে দেখাতে, এবং তারপরেও অনেকে লেট করিয়া করে আমরা 1 মাস পর্যন্ত দেখি, আবার স্ক্রিনিংয়ের জন্য 35 সপ্তাহের মধ্যে হলে লো বার্থ 2 কেজির কম বা 2 কেজি সেগুলো বাচ্চাকেও আমরা স্ক্রিনিং করার জন্য বলি।
জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার, চোখ যদি খসখসে হয়ে যায়, চোখ অনেক সময় ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? এটা তো এখন অ্যাভেলেবেল আমাদের, বিশেষ করে আবহাওয়া বা যেটা বলছি কম্পিউটারে অনেকক্ষণ কাজ করার জন্য, মোবাইল ফোন চালানোর জন্য আমাদের এই ড্রাইনেস নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা এই টিয়ার সাবস্টিটিউট দিই তাকে, আর সাথে সাথে তাকে যে হাইজিনিক মেনটেন করার জন্য বলি যে আপনি আধা ঘন্টা বা 30 মিনিট কাজ করার পর 30 সেকেন্ড চোখটা বন্ধ রাখবেন, চোখে মাঝে মাঝে পানির ঝাপটা দিবেন, তারপরে আলোর দিকে অনেকে বলে তাকাইতে পারেন, সানগ্লাস ইউজ করবেন। তবে আমাদের টিয়ার সাবস্টিটিউট এখন বাজারে অনেক অ্যাভেলেবেল আছে, এগুলো আমরা বলি যে কৃত্রিম চোখের পানি বা এরকম কিছু একটা, আর্টিফিশিয়াল টিয়ার। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার, চোখ দিয়ে অনেক সময় ক্রমাগত পানি পড়ে, চোখের কোনায় কেতুর জমা হয়। স্যার, এই ধরনের সমস্যাগুলোর আসলে সমাধান কি বা কি ধরনের চিকিৎসা রয়েছে? এটা অনেক সময় বাচ্চার জন্মগতভাবে জন্মের পরপরই হতে পারে, যেটা আমরা বলি কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। যে বাচ্চা আমরা যদি হিস্ট্রি নিয়ে বলি যে 3-4 দিন পর থেকেই তার চোখে পানি আসতেছে, চোখের কেতর জমতেছে, এবং বাচ্চা মারা মনে করে যে তার মায়ের দুধ চোখের মধ্যে পড়ছে, এই জন্য তার এই সমস্যা হয়েছে। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা তাদের মধ্যে থাকে, কিন্তু আসলে না, এখানে যে ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটা থাকে এটা অবস্ট্রাকশন থাকে, এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে মেসেজ করতে হবে। মেসেজটাও শিখে দিই আমরা, যে প্রতিদিন 10 বার মেসেজ করবেন এবং কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিই, এবং বলে দিই যে 90% ভালো হবে শুধু এই মেসেজ করে, আর ড্রপ দিয়ে ভালো হবে 10%। সুতরাং যদি ঠিকমতো মেসেজ না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা ভালো হবে না, পরবর্তীতে অপারেশন লাগবে। আর আপনি যদি ঠিকমতো মেসেজ করেন তাহলে দেখা যায় 1 বছরের মধ্যেই ভালো হয়ে যাবে। অনেকে 1 বছরের মধ্যে ভালো হয় না, তাদেরকে আমরা 1 থেকে 2 বছরের মধ্যে আমরা প্রবিং বলি, যে তাকে অজ্ঞান করে সেই তার নালীটা, পানি যাওয়ার রাস্তাটা আমরা পরিষ্কার করে দিই। যাদের এই 2 বছরের মধ্যে ভালো হয় না, পরবর্তীতে দেখা যায় যে তাদের যেটা আমরা ক্রনিক ড্যাক্টিওসিস্টাইটিস বলি, সেটা 7-8 বছর বয়সে আমরা অপারেশন করে ফেলি। এটা হলো বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়রা যখন নিয়ে আসে তখন কিন্তু তাদেরকে আমরা বলে ফেলি যে আপনার ওয়েট করার আর সুযোগ নেই, এখন আপনার অপারেশন। এটা চিকিৎসা হচ্ছে অপারেশন, ড্যাক্টিওসিস্টোরাইনোস্টমি, ডিসিআর যেটা বলি আমরা, এটা অপারেশন করতে বলি। অপারেশন করে এই পানির যাওয়ার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিই সেক্ষেত্রে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্যার, চোখের সমস্যার কারণে কি মাথা ব্যথা হতে পারে? অবশ্যই চোখের কারণে, যেমন রিফ্রাক্টিভ ইরোড যেটা আমি বললাম, যে তার যে চশমা লাগে, সে মাইনাস পাওয়ারের হোক, প্লাস পাওয়ারের হোক, বা বয়সজনিত কারণে যে কাছে দেখার তার চশমা লাগতেছে, যখন সে চশমা ছাড়াই দেখতেছে তার তো প্রেশার দিচ্ছে, চোখে জোর করে দেখছে। আর যেহেতু ব্রেনের সাথে তার চোখের একটা ডাইরেক্ট কানেকশন সব, এই জন্য অবশ্যই এটার জন্য হেডেক হতে পারে প্রেশারের কারণে। তার মাথা ব্যথাটা কিরকম মাথা ব্যথা হয় যদি একটু ব্যাখ্যা করে বলতেন? এটা পেশেন্টরা বলে যে আমার এই চোখের উপরে ফ্রন্টাল হেডেক, বা এটা বলতে পারে, অথবা বলে যে রাতের বেলা আমার ব্যথা হয়, যে সারাদিন কম্পিউটারে কাজ করার পর রাতে যখন এসে রেস্ট নেয় তখন বলে যে রাতে সন্ধ্যার পরে আমার ব্যথাটা শুরু হয়ে যায়। অ্যাজ হল যে কোনো সময় ব্যথা হতে পারে এটা। তবে পরীক্ষা করলে আমরা দেখি যে তার দৃষ্টির কোনো সমস্যা আছে, অথবা দীর্ঘক্ষণ সেই কম্পিউটারে বা মোবাইল নিয়ে পড়ে থাকে, এইসব কাজ। কারণ মাথা ব্যথার তো হাজারো কারণ। জি স্যার, একদমই। স্যার, অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় যে দিনে হয়তো সবকিছু ভালো দেখছে, কিন্তু রাতে হয়তো দৃষ্টিশক্তি একটু কমে যাচ্ছে বা ভালো দেখতে পারছে না। এটা অল্প বয়সেও হয়, বেশি বয়সেও হয়। স্যার, কোন বয়সে হলে আসলে কি করণীয় রয়েছে? এটা নাইট ব্লাইন্ডনেস যেটা আমরা বলি, ভিটামিন এ ডিফিসিয়েন্সির জন্য বাচ্চার মা বলে যে সে তো ওই যে মুরগির যেমন, বা ওই সে হাতরায় সাইডে কোনো দেখে না, বিশেষ করে সন্ধ্যা হলেই সে তার পাশে কে আছে এগুলো কিন্তু সে দেখে না, বলে যে সে তো সন্ধ্যার পরে ভালো দেখতেছে না, মা কিন্তু কমপ্লেইন করে। এই হিস্ট্রি নিয়ে তখন আমরা দেখি যে তার এই যে রাতকানা রোগ, যেটাকে আমরা বলি ভিটামিন এ ডিফিসিয়েন্সি, এবং এখন কিন্তু এটা অনেক কমে গেছে, কারণ এখন ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়ার কারণে এখন আর খুব কম পাওয়া যায় এই ভিটামিন এ ডিফিসিয়েন্সি বা রাতকানা রোগ এখন কিন্তু। আর এমনি পরবর্তীতেও কিন্তু হতে পারে, যেটা আমরা রেটিনাতে সমস্যা হয়, যেটা আমরা রেটিনাইটিস পিগমেন্টোসা বলি, এইটাও কিন্তু জিনেটিক একটা ডিজঅর্ডার, কিন্তু এগুলো সাধারণত সেকেন্ড ডিকেড বলে যে 15 থেকে 20 বা এরকম সময় সাধারণত শুরু হয় তার এই রোগটা, রাতকানা কম দেখা শুরু হয়। আগে কিন্তু সে ভালোই ছিল। এটা একটা জেনেটিক্যাল ডিজিজ, যেটা আমরা বলি যে রেটিনাইটিস পিগমেন্টোসা। এটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এক স্টেজে এসে দেখা যায় যে পেশেন্টের ভীষণ অনেক কমে যায়, দেখে না। যেমন 30 বছর বা 35 বছর পেশেন্টের ভীষণ অনেক কমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা তখন তাদেরকে লো ভিজুয়াল এইড দিয়ে, বিভিন্ন ওই এইডগুলো দিয়ে তাদেরকে হেল্প করি, কিন্তু
খুব বেশি দৃষ্টিশক্তি তাদের আসে না, মোটামুটি যাদের চলাফেরা করতে পারে এরকম ভীষণ আসতে পারে। তো সুতরাং তাদের ক্ষেত্রেও তাদের এই রাতের বেলা বা যেটা নাইট ব্লাইন্ডনেস এটা হতে পারে, একটা আর্লি স্টেজে আর একটা পরবর্তীতে অন্য ডিজিজের কারণে। জি স্যার। স্যার অল্প বয়সে যদি রাতকানা রোগ ধরা পড়ে সেক্ষেত্রে চিকিৎসায় কি পরবর্তীতে পুরোপুরি ভালো হয়ে যায়, বিশেষ করে এই ভিটামিন এ সাপ্লিমেন্ট দিয়েই ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু যেটা পরবর্তীতে যেটা আমি বললাম রেটিনাইটিস পিগমেন্টোসা, এটার বলা যায় এখনো তেমন কোনো চিকিৎসা নাই বললেই চলে। এখন যেটা বেশি বয়সে হচ্ছে, বেশি বয়সে যেটা হচ্ছে। ওকে, ধন্যবাদ স্যার। স্যার কালার ব্লাইন্ডনেস সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এটা আসলে কেমন রোগ অথবা কি চিকিৎসা রয়েছে? এটাও দুই ধরনের হতে পারে, একটা কনজেনিটাল, একটা অ্যাকোয়ার্ড। ম্যাক্সিমামই আমাদের কনজেনিটাল ব্লাইন্ডনেস নিয়েই আসে, আর যেটা অ্যাকোয়ার্ড এগুলো বিভিন্ন রেটিনার ডিজিজের কারণে এটা হতে পারে। তো মেনলি যেগুলো আমাদের অনেকে বিভিন্ন সময় পরীক্ষায় যখন বিসিএস পরীক্ষা বা কোথাও কোনো জবের যাওয়ার আগে হেলথ চেক আপ করতে এসে ধরা পড়ে যে সে কালার চিনছে না, সেক্ষেত্রে আসলে কালার ব্লাইন্ডনেসের চিকিৎসা নেই, যেটা কনজেনিটাল, এটার কোনো চিকিৎসা নাই বললেই চলে, কোনো কিছুই নেই। আমরা পেশেন্ট তাদেরকে রিঅ্যাসুরেন্স করি যে কয়েকটা জবে যেন সে না যায়, বিশেষ করে ট্রাফিক, এয়ারফোর্সে, তারপরে হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন কালার ম্যাচিংয়ে যেসব আছে সেই জবগুলো যাতে সে না যায়। তাছাড়া অন্য জবে তার তো সমস্যা নেই যেখানে কালার ম্যাচিংয়ের কোনো, তাছাড়া এটার কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা করে তার কালার ডেভেলপ করা যাবে। আচ্ছা আচ্ছা। স্যার ছোট অবস্থাতে এটা বোঝার সুযোগ আছে কিনা পরীক্ষা? যখনই ধরা পড়ুক আসলে এটার চিকিৎসা আচ্ছা আচ্ছা নেই, কনজেনিটাল যেটা এটার আর চিকিৎসা নেই। স্যার এই যে রং চিনতে পারছে না বা দেখতে পারছে না, এটা কি সাধারণ মানুষ বা মায়েরা বুঝতে পারে বাচ্চাদের ক্ষেত্রে? না, বাচ্চারা এটা বোঝার উপায় নেই। যখন ওই সে কালার কোনো কারণে তাকে দেখানো হয় তখন, এই জন্য ম্যাক্সিমামই বড় হয়ে যে কোনো পেশাগত জীবনে তখন তারা কেউ বুঝতে পারে না। জি স্যার, জি স্যার। স্যার অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা হয়তো বাইরের দিকে তাকিয়ে আছি আলোতে বা আকাশের দিকে, আমাদের চোখের সামনে কিছু একটা ভাসতে দেখি। স্যার এই ধরনের ভাসতে দেখা এটা আসলে সমস্যা কিনা? না, এটা দুই ধরনের আছে, একটা ফিজিওলজিক্যাল আবার কিছু প্যাথোলজিক্যাল কারণে। যেমন যে ভিট্রাসে আমাদের জেলির মতো কিছু সাবস্টেন্স থাকে, এগুলো অনেক সময় লিকুইড হয়ে লিকুইফাই ভিট্রাস, যেগুলো সামনে ফিজিওলজিক্যালি হতে পারে, যেমন অ্যাস্টারয়েড হায়ালোসিস আমরা বলি, যেগুলো চোখের ভিতরে ভাসে, যুগি যেদিকে তাকায় সেদিকেই এগুলো ভাসতে থাকে। অনেক সময় এগুলো ফিজিওলজিক্যাল কারণে হতে পারে, কিন্তু ডিজিজের কারণেও অনেক সময় হতে পারে। যেমন এই ডায়াবেটিসের কারণে ভিট্রাসে হিমোরেজ হতে পারে, রেটিনার কোনো প্যাথোলজির কারণেও এই ভিট্রাসে এগুলো, তখন কিন্তু সেটার অবশ্যই চিকিৎসা করতে হবে। চিকিৎসা করে আমরা অনেক সময় অপারেশন সার্জারি লাগে, সে বা পেশেন্ট বলে যে আমার চোখের সামনে কালো কালো ভাসতেছে, বা আমি যেখানে তাকাই, একটা 25-30 বছরের পেশেন্ট আসলো বলতেছে আমি কোনো দিকে তাকাইলে ওখানে মাঝখানে দেখি কালো স্পট, তখন কিন্তু আমরা বুঝি যে এটা রেটিনাতে তার চোখে পানি জমছে, যেটা আমরা সিএসআর বলি, তো সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি। সেক্ষেত্রে তখন তার আমরা চিকিৎসা করি বা বলি। এমনি নর্মালি যেটা বললেন যে আলোর দিকে তাকাইলে বা কোথাও তাকাইলে একটু চোখের সামনে ভাসে, এটা কিন্তু নর্মালি ফিজিওলজিক্যাল। আচ্ছা আচ্ছা। তো স্যার সাধারণভাবে দেখে কখন এটা উদ্বিগ্ন হওয়ার কারণ হবে? এটা যেমন পারসিস্টেন্ট, যদি তার এটা থাকে দীর্ঘদিন থেকে যাচ্ছে না এবং এটা দিন দিন বাড়ছে, বা এটার জন্য তার দৃষ্টির সমস্যা হচ্ছে, বিশেষ করে এটা বলছে যে আমার এই কালো কালো ভাসতেছে এবং আমি চোখে কমও দেখতেছি, এইসব কারণে তখন অ্যালার্মিং। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ঘন ঘন চোখের চশমা পরিবর্তন করতে হয়, চোখের পাওয়ার পরিবর্তন করতে হয়, আবার কেউ কেউ হচ্ছে শুধু মাঝখানে চোখের সামনে তাকিয়ে থাকলে দেখে, আশেপাশে দেখতে পারছে না। স্যার এই ধরনের লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে আমরা তার ক্ষেত্রে কতটুকু চিন্তিত হব? অবশ্যই এটা একটা চিন্তার বিষয়, বিশেষ করে যে গ্লোকোমার পেশেন্ট যাদেরকে আমরা বলি, এদের কিন্তু একটা হিস্ট্রি দেয় যে আমি কিছুদিন পর পর আমার চোখের পাওয়ার পরিবর্তন করতে হচ্ছে, তারপরেও আমি ফ্রুটফুল ভীষণ পাচ্ছি না, দেখছি না বারবার। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই তখন আমরা গ্লোকোমা স্ক্রিনিং করি যে তার অপটিক নার্ভটা, রেটিনা ঠিক আছে কিনা, চোখের প্রেশারটা ঠিক আছে কিনা, তার ভিজুয়াল ফিল্ড করি যে ফিল্ডটা কেমন আছে, কতটুকু, এগুলো আমরা ইনভেস্টিগেশন করে তখন কনফার্ম হই যে তার গ্লোকোমা আছে কিনা। সেক্ষেত্রে ঘন ঘন, আবার অনেকে ডায়াবেটিসের কারণেও কিন্তু এটা হতে পারে, কারণ আমরা জানি যে ব্লাড সুগার উঠানামা করলেই
তার যেমন ডায়াবেটিসের উঠানামা করতে পারে, যেগুলো হাইপো হতে পারে, হাইপার হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, কিন্তু আমাদের লেন্সের মধ্যে সুগার থাকে। সুতরাং এই শরীরের ব্লাড সুগারের বাড়া কমার সাথে সাথে কিন্তু লেন্সও কমতে পারে, বাড়তে পারে। তখন এই কম বেশি হলে কিন্তু দেখাশোনার ক্ষেত্রেও তার কম বেশি হতে পারে, কম দেখতে পারে। তো এটাও একটা কারণ, সেটা এক্সক্লুড করতে হবে যে তার ডায়াবেটিসের কারণে হচ্ছে কিনা। এসব কারণে অনেক সময় বারবার তাদের চশমা চেঞ্জ করার জন্য আসে বা হয়। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে আমরা আমাদের চোখের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে জানতে পারলাম সাধারণ দর্শকদের জন্য। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, একদম শেষ মুহূর্তে এসে স্যার আপনার কাছে জানতে চাইবো যে চোখ তো আমাদের অত্যন্ত মূল্যবান একটা অঙ্গ। চোখ যদি না থাকে তাহলে বলা হয় যে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়, এরকম একটা অবস্থা। স্যার, চোখকে সুস্থ রাখতে হলে সাধারণ জনগণকে আপনি কি কি পরামর্শ দিবেন? জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পরামর্শ হচ্ছে যে চোখের যে কোনো সমস্যা হলেই চোখের ডাক্তারের কাছে যেতে হবে। কোনো দোকান থেকে কোনো ঔষধ নিয়ে চোখে দেওয়া যাবে না, বা কারো কথা শুনে কোনো চিকিৎসা করা যাবে না। অবশ্যই চক্ষু চিকিৎসকের পরামর্শ। এবং এই চক্ষু চিকিৎসা এখন সব থানা লেভেল পর্যন্ত আছে, সবখানেই আছে, এমন না যে অ্যাভেলেবেল না। সুতরাং যে কোনো রোগের জন্যই, চোখের যে কোনো রোগেরই চিকিৎসা আছে, আমাদের দেশেই আছে, দেশের বাইরেও কিন্তু যেতে হবে না। সুতরাং চোখে যদি সে কম দেখে, সাথে সাথে যেতে হবে সেখানে। যদি তার চশমা লাগে চশমা দিবে, অন্য যদি সানি বা ক্যাটারাক্ট হয় ক্যাটারাক্ট করবো। রেটিনার জন্য, ডায়াবেটিসের জন্য যদি রেটিনোপ্যাথি, সেখানে আমরা লেজার দিই, চোখে ইঞ্জেকশন দিই, সব কিছুরই কিন্তু চিকিৎসা আছে। সেজন্য সাথে কোনো সমস্যা হলে সাথে সাথে চক্ষু চিকিৎসায় শরণাপন্ন হতে হবে। আর যেগুলো চোখ ওঠার ক্ষেত্রে বলছি, যে যদি কনজাংটিভাইটিস হয়, সেখানে আমরা নিজেরাও আমাদের চোখের পরিচর্যা করব, চোখটাকে ভালো মানে স্বাস্থ্যগতভাবে সুন্দরভাবে, চোখ যাতে অন্য কেউ এখান থেকে আক্রান্ত না হয় জন্য সেফ রাখবো। তারপরে আমার যেটা আমরা গ্লোকোমা যেটা বললেন, সেটাও কিন্তু তুষের আগুন আমরা বলি, এই যে বারবার চশমা চেঞ্জ করতে হচ্ছে, ভিতরে ভিতরে কিন্তু চোখ ড্যামেজ হয়ে যখন আমাদের কাছে আসে কিছুই করার থাকে না। এই জন্য কারো দৃষ্টিশক্তি যদি কম থাকে, সেটাকে অবহেলা না করে অবশ্যই দেখাতে হবে যে শুধু তার চোখের পাওয়ারের সমস্যা নাকি তার অন্য কোনো কারণে কম দেখছে। যদি গ্লোকোমার কারণে হয় সেখানে, তাহলে আমরা যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করি তাহলে কিন্তু সে ভালো হয়ে যাবে। আর কিন্তু যদি লেট স্টেজে আসে তখন আর কিছুই করার থাকে না। তারপরে বয়সজনিত কারণে আমরা যদি কম দেখি, যদি তার ক্যাটারাক্ট হয়, সেক্ষেত্রেও আমি প্রথমে বলেছি যে তার যত তাড়াতাড়ি ধরা পড়বে তাড়াতাড়ি অপারেশন করে নিতে হবে। আবার অনেকে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন আমরা বলি, যে বয়সজনিত কারণে রেটিনার পিছনে ক্ষয় হয়ে যায়, সেগুলো আর্লি স্টেজে আসলে আমরা সেগুলো চিকিৎসা করলে অনেকটাই ভালো হয়ে যায়। তার এইভাবে সব কিছুরই কিন্তু চিকিৎসা আমাদের দেশেই আছে। এই জন্য কোনো কিছু অবহেলা না করে চক্ষু চিকিৎসকের কাছে যেতে হবে। যে কর্নিয়াল আলসারের ক্ষেত্রে আমি যেটা বললাম, মায়ের খেতে খামারে কাজ করার সময় আঘাত লাগলে, বা অনেক সময় আমাদের চোখের মধ্যে আঘাত লাগলেও আমরা কোনো কেয়ার না করে এভাবেই নিজেরাই দোকান থেকে ড্রপ নিয়ে দেই। বা যেটা অ্যালার্জির ক্ষেত্রে বললাম, যে অ্যালার্জি কনজাংটিভাইটিস আমরা দোকান থেকে নিজেরাই ইচ্ছা মতো ড্রপ দিতে দিয়ে পরে অন্ধ হয়ে আমাদের কাছে আসে। সুতরাং কোনোটাকে হালকাভাবে নেওয়া যাবে না। চোখের কোনো সমস্যা হলে আমরা চক্ষু বিশেষজ্ঞের কাছে যাব। এবং যদি আমাদের কোনো প্রাইভেট জায়গায় যাওয়ার সমস্যা থেকে, আর্থিক সমস্যা থেকে, আমি সরকারি হাসপাতালে যাব। এখন তো সবখানে সরকারি হাসপাতালে চোখের ডাক্তার আছে, স্বল্প খরচে সব কিছুরই চিকিৎসা আছে। এবং আমাদের যেটা বললেন যে চোখ না থাকলে দুনিয়ায় অন্ধ। সুতরাং আমরা চোখের সবাই যত্ন নিব। আর চোখ ভালো থাকলে আমাদের শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি সবার কাছে আমার পরামর্শ যে চোখের কোনো রোগ হলেই সেটাকে হালকাভাবে না নিয়ে অবশ্যই চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হব। এবং প্রাথমিক অবস্থায় যদি আমরা এটার সঠিক চিকিৎসা করি, আমরা পুরোপুরি ইনশাল্লাহ ভালো হয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, ভিন্ন কোনো পর্বে, ভিন্ন কোনো অনুষ্ঠান আপনার সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা রাখছি। থ্যাংক ইউ মেডিভয়েসকেও ধন্যবাদ আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। জি স্যার। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম চোখের গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডাক্তার এমজি ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, কমিউনিটি অপথ্যালমোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে এ পর্যন্তই। নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখের যত্ন নিন এবং অবশ্যই সুস্থ চোখে মেডিভয়েস দেখতে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।